রাফিদ, মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় তুই জুয়ের সাথে কেন রিলেশনশিপে গেলি? তুই সবকিছু তোর কাছে ফান সবকিছু তোর কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষে কথাগুলো আয়ন জুইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদীপ। প্রথমত জুইকে, তাকেই চিনতে পারছে না রাদীপ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর উপর। রাহা ছাড়া রাদীপ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, তাহলে এই জুই নামের কার কথা বলছে আয়ন? রাদীপ উত্তেজিত গলায় আয়নকে বুঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি অয়ন ভাই, বিশ্বাস করো আমি জুই নামের কারুর সাথে কোনো রিলেশন নাই। তাছাড়া জুইকে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই জুইকে, আগে আমাকে জুইকে চিনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কি না। রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাধীবের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি, আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলে জুই নিজের ফোনে রাদীপ নামে সেভ করা নাম্বারে কল মিলাতেই মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি আজও? কল কেটে যেতে জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি আজও? আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতে আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন, আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না, আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে। চমকে ওঠার মতন জুই কাপা কাপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখলো রাদীপের নামের কলটা সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমল হাতে নিজের ফোনের কলটা কেটে দিতেই আয়নের ফোনের কলটাও কেটে গেল মুহূর্তে। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মিলালো রাদীপের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুইয়ের মতো করে আয়ন দেখলো জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদীপ নামে সেভ করা। ভিতরকার অস্থিরতায় মুহূর্তে কপালের কার্নিশ বেয়ে ঘাম ঝরল জুইয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাধীবের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুইয়ের দিক থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যে বানিয়ে দিবেন জুই? আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যে বানিয়ে দেবেন জুই? এটা আমার ফোন, রাফিদের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারেই কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমার ছিল। নাম্বার যেহেতু আমার, কথাও আমিই বলছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টা অস্বীকার করে যাচ্ছেন, সেই জন্যই রাফিদও আমাকে অস্বীকার করলো। মন ভাঙনে জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদীপের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতন করে আমার নাম্বারটাকেও অস্বীকার করতে চাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম। আমি তো এটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুইকে দেখলো। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি এর দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুই কেন এমন করছে। এতদিন পর এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি নতুন করে আবার শুনতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো, বুক কাঁপলো, চোখের পাতাও ভিজে উঠলো মুহূর্তে। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদীপ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদীপের নামের পিছনের ব্যক্তিটা। এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব, আমি নয়। আপনি আমাকে ঠকিয়েছেন, আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুয়ের দিকে ঘুরে তাকালো আয়ন।
এবার তার মাথায়ও বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বুঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুইয়ের কথায় বুঝতে পারলো জুই এতদিন আয়নকে রাদীপ মনে করে কথা বলে এসেছিল, অথচ ফোনের পিছনে যে রাদীপ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুইকে বলেনি, আর না জুই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করতো তাহলে অবশ্যই আয়ন সত্যিটাই বলতো জুইকে। এত ভুল বুঝাবুঝি কিভাবে মেটাবে দুজন? আর রাতের 6টা পেরিয়ে পৃথিবীতে ভোর নামলো। উজ্জ্বল আলো, স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগে। এই ধরনীতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বালার মতন উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়া। সকাল তখন 5টা 7-এর ঘরে। খুব সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যাস থাকলে আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথা আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়ে চড়ে উঠতে চাইলে মায়ার মুখ ঠেকলো কারো গলদেশে। মায়া নিজের নাক ঘষলো সেখানটায়। নাকের খোঁচা খোঁচা সুইয়ের মতো কিছু বিত্তেই শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সে হাতও উপরে তুলতে পারছে না, মোট কথা শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইলেও কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটার উপরে, যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে। সেটার কোনো এক জায়গায় হবে মায়ার হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবারও হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারলো সে হৃদের 2 হাত বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তি হতে গিয়ে হতে পারলো না মায়াকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ার যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গে ছিল ওইরকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভব মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা? মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্য এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা জয়ী নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ার নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ও বাড়িতে চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনই কাত হয়ে শুয়ে আছে। হৃদ 2 হাতে মায়ার পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্যে মায়ার মুখ হৃদের গলদেশে ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাত রাখছিল নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাত বেড়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীরে টনটন করে উঠল ব্যথায়। মায়ার পা দুটো সে কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নাড়াতেছে, আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ের উড়ু বরাবর তার এক পা তুলে দিয়ে মাকে কোলবালিশের মতন 2 হাতে জাপটে ধরে ঘুমিয়ে। এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা টিপটিপ করলো অস্থিরতায়। ওহ, কি সারা রাত এভাবেই ঘুমিয়েছিল লোকটার সাথে! ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয়ই স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতেছে। আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উড়ু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপচাপ খাট থেকে নামলো। গায়ের ওড়নাটার খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ার দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দের খালি পায়ে টিপে টিপে রুম থেকে বের হতেই বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যেই নাকে বাজলো কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চিনে হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ের সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতে বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ার শরীরে মৌ মৌ করছে। মায়া চমকে উঠল। বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে, মায়ার পুরো শরীরে শুধু হৃদ হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কোনো কারণে কারো সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়বে।
সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার, লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানা মতেন এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খানবাড়ি, তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয় থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারিপাশটা দেখতে দেখতে সামনে আগালো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অব্দি যায়, তাহলে নিশ্চয়ই কারো না কারো সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটার লক খুলতে মায়ার মাথায় দুষ্টু বুদ্ধি আটলো। মায়ের জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত, তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থ করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকি দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থ করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোকটাকে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতেই হৃদ সে কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে। মায়ার হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করলো। হৃদের মাতাল কণ্ঠে মায়ার বুকটা ধুক করে উঠল। বাপরে, এ লোকের সবকিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানি আবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতন করে বলল, হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকিয়েছি। আমার বড় অপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমিয়েছে। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়ে মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখেই পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামে বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো দেয়। হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নেই বউ। হৃদ খান আমার বউর সাথে ঘুমিয়েছে, আমি ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলে হিসাব বরাবর হবে। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলবো। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে ও নিজেই জব্দ হয়ে গেল যেন। এই ধন্দিত লোকটাকে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমন ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়া নিজেই, দুটোই মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায়, তাহলে সে মায়ার সাথে আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ার কথায় ফাঁসি দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ের যা বুদ্ধি, সে তো ইহজীবনে এই লোকের সাথে কথায় পেরে উঠবে না, আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহা, মায়ের আরো একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামী চতুর বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।